আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। আজ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার স্বপ্ন নিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। অন্যান্য দেশের মতো বাংলাদেশে উদযাপিত করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার রাত থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় দিনটি। এ সময় দ্রুত করোনা থেকে পৃথিবী মুক্ত হয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। যিশুর জন্মটা তাৎপর্যপূর্ণ এই জন্যই যে তিনি না আসলে মানব মুক্তি পরিত্রাণের পথটা রুদ্ধই থেকে যেত। আজকে আমরা প্রার্থনা করেছি জগৎ যেন এই বৈশ্বিক করোনা মুক্ত হয়ে মানুষ যেন জীবনে আনন্দিত হতে পারে, প্লাস মাইনাসের বিষয়টা যেন স্বাভাবিক হয়ে আসে, আর তিনি সেটা করবেন। এই করোনার মধ্যে আসলে এবার আমরা বড়দিনটা ঘরোয়া পরিবেশেই করার চেষ্টা করতেছি। আর যেহেতু বড়দিন বছরে একবারই আসে, সো চার্চটা আমরা কখনোই মিস করি না। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,378। মৃতের মধ্যে 15 জন পুরুষ ও 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে সর্বোচ্চ 11 জনের। এছাড়া চট্টগ্রাম বিভাগে 4 জন, ময়মনসিংহে 3 জন ও খুলনায় 1 জন মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 13,227টি নমুনা পরীক্ষায় 1,234 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.33%। মোট আক্রান্তের সংখ্যা 5,06,102। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,345 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 4,46,690 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা চিকিৎসা দিতে গিয়ে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন তাদের প্রণোদনা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আবারও বলেন, জানুয়ারিতে করোনার ভ্যাকসিন পেতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকার। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। দেশে করোনা শুরুর পর থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 1.5 শতাধিক চিকিৎসক। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের 27তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাকালে যারা চিকিৎসা সেবা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইনসেনটিভ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা ইনসেনটিভ দেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার অর্থ মন্ত্রণালয় যাবে, তারপরে ইনসেনটিভ দেওয়া হবে। সরকারি চাকরি করেন না ডাক্তারবৃন্দ, এই বিষয়ে নীতিমালায় আপনারা জানেন কি আছে। তারপরেও এখানে আজকে আলোচনা হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনা করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির শেষে 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে এই টিকা। আর করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দ্বিতীয় ওয়েভের কথা আপনারা জানেন, ইউরোপ আমেরিকাতে শুরু হয়ে গেছে, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। আপনারা জানেন 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি, জানুয়ারির শেষের দিকে আমরা আশা করি পেয়ে যাব, তার সব ব্যবস্থা হয়ে গেছে। এদিকে সচিব এর 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নতিতে এখনই জোর না দিলে বিদ্যুৎ খাত নিয়ে বড় ধরনের হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্থিতিশীল জাতীয় গ্রিড স্থাপনের সফলতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে অনলাইন আলোচনায় এ শঙ্কা জানান বিশ্লেষকরা। ফজলে রাব্বির রিপোর্ট। জেনারেশন প্রায় ছাত্ররা এদিক ওদিক থেকে তারা অফ হয়ে যায়, এত বিদ্যুৎ কিন্তু স্যার আমার এখানে বিদ্যুৎ নাই, এইটা কেন হবে? প্রায় 24,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার বাস্তবতা হতাশ করে বিশেষজ্ঞদের। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুযায়ী 2024 সালে উৎপাদন ক্ষমতার লক্ষ্য রাখা হয়েছে 35,800 মেগাওয়াট। তবে জাতীয় গ্রিডের বদলে জ্বালানি অপচয়কারী ক্যাপটিভ বিদ্যুতের উপর শিল্প কলকারখানা নির্ভরশীলতাকে শঙ্কার কারণ বলে মনে করেন তারা। রাইট নাও বাংলাদেশে আমাদের টোটাল গ্রিডে 9,000 মেগাওয়াট, কারণ আমাদের শীতের কারণে এটা কমে এসেছে। 50% of the generation
in this country right now is captive generation. I will bet anything that if you can show me even one country which has even 25%. সমালোচনা করেন উৎপাদন ব্যবস্থার পাশাপাশি বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা নিয়েও। মুখ্য সচিবকে হতে হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র যে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি, যেটা তার চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ পিজিসিবির চেয়ারম্যান। এই কোম্পানি জেনারেশন কোম্পানি, তাকে পিজিসিপির কাজ দিয়ে তাকে প্যারালালি আপনার ট্রান্সমিশন কোম্পানি হিসেবে বিল্ড আপ করা হচ্ছে। তার কোনো যোগ্যতা নেই। যে কোম্পানি চাইনিজ TCC যার জন্ম 2012 সালে, যার কাজের অভিজ্ঞতা এখানে, তার হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হচ্ছে। আমাদের জন্য সামনে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যদি আমরা আমাদের গ্রিডটাকে ঠিক না করতে পারি। ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটরকে যদি আমরা অটোমেটেড ইন্টারমিডিয়েট হাইলি ট্রেন ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর না করি, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আমাদের আসছে 2400 মেগাওয়াটের মতো আসবে, সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে বসে থাকতে হবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, বিশেষ আইন রদ করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয় সিপিডির আলোচনায়। Addressing the challenges with regard to inefficiency, cost escalation, lack of ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। transmission, distribution and rising prices. অসত্য তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 নাগরিক অনিয়মের অভিযোগ করেছেন, এমন দাবি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার। সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রতি মানুষের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন বলে জানান CAC। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি দেন সুশীল সমাজের 42 নাগরিক। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অভিযোগ তদন্তেরও দাবি জানান তারা। লিখিত বক্তব্যে তাদের প্রত্যেকটি অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচারেও কোনো গুরুতর অনিয়ম বা অসাধারণের কোনো বিষয় প্রচার করা হয়নি। CAC জানান, সব নির্বাচনই হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অনিয়মের অভিযোগ এলে আমলে নিয়ে সাথে সাথে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট পরে 60 থেকে 80%। নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অথবা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে সংক্ষিপ্ত কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়ে থাকলেও আদালত হতে নির্বাচনের ফলাফল বাতিল বা পরিবর্তন সংক্রান্ত কোনো আদেশ নির্বাচন কমিশনে অদ্যাবধি পাওয়া যায়নি। অতএব এক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা অনভিপ্রেত এবং আদৌ গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তবে লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি প্রধান নির্বাচন কমিশনার। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর নবীন অফিসারদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন এবং প্রশিক্ষণের মান বাড়াতে তার সরকার কাজ করে যাচ্ছে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হলো বিএমএর ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। গণভবন থেকে কুচকাওয়াজে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এবছর ১২০ জন নবীন ক্যাডেট কমিশন লাভ করল। এর মধ্যে ৩ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান ক্যাডেট রয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এ সময় জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ৯৬ সালে যখন সরকার গঠন করে তখন থেকেই আমাদের এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করে এবং দ্বিতীয় দফা যখন সরকারে আসি আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সেনাবাহিনীকে যুগোপযোগী এবং আধুনিক করে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। সেই ফোর্সেস গোল বাস্তবায়ন এবং জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকে ইতিমধ্যে আমরা নতুন নতুন পদাতিক ডিভিশন করেছি
বাংলাদেশ রেজিমেন্ট আমরা গড়ে তুলেছি, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। নবীন অফিসারদের দেশের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন তিনি। তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে, কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো। সে কথাটা সবসময় মনে রাখতে হবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালোবাসা, জাতির পিতার এই নির্দেশনাটা, এই উপদেশটা আমি মনে করি চলার পথে সবসময় মনে রাখবা। সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন মোহাম্মদ মাহমুদুল হাসান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের অনুমতি ছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানে তৈরি করা টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি গ্রহণযোগ্য নয় মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই অসঙ্গতি দূর করে একটি স্বচ্ছ পদ্ধতি বের করতে কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা বন্ধে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটি টিভি চ্যানেল কত দর্শক কত সময় ধরে দেখেন তা নির্ধারণ করা হয় টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপির মাধ্যমে। এই টিআরপি আবার বিজ্ঞাপন পাবার ক্ষেত্রে ভূমিকা রাখে। দেশে এখন 30টির মতো টিভি চ্যানেল সম্প্রচারে, আর টিআরপি নির্ধারণ করে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে এর স্বচ্ছতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। দীর্ঘদিন পর হলেও এবার সরকারিভাবে টিআরপি নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে একটা টেলিভিশন মানুষ দেখে না, কিন্তু তারা টিআরপি থেকে অনেক উপরে, এরকম অনেক কিছু ঘটে। তো এ নিয়ে আসলে ভারতে আমরা বিভিন্ন দেশে কিভাবে এই টিআরপি নির্ধারণ করা হয় সেটি নিয়ে আমরা পর্যালোচনা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। আগামী সপ্তাহে টিআরপি কিভাবে নির্ধারিত হবে সেটির জন্য অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব। সেই কমিটি নির্ধারণ করবে কিভাবে টিআরপি নির্ধারিত হবে। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে বেশ জনপ্রিয় হচ্ছে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। তবে এখানে সেন্সরশিপ বা নজরদারি না থাকায় যে কোনো ভিডিও বা কন্টেন্ট আপলোড করা হচ্ছে। ওয়েব সিরিজের নামে সম্প্রতি বেশ কিছু অশ্লীল ভিডিও আপলোড করা হয়, এতে ব্যাপক সমালোচনা হয়, নজরে আসে তথ্য মন্ত্রণালয়ের। তাই ওটিটি প্ল্যাটফর্মকেও নীতিমালার মধ্যে আনা হচ্ছে। তো সেজন্যে যাতে এখানে কন্টেনশাস কন্টেন্ট না যায়, যেগুলো আমাদের সাথে কৃষ্টি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, ওটিটি প্ল্যাটফর্মে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য অতিরিক্ত সচিব সম্প্রচার তথ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে দেশীয় শিল্পী ও কলাকুশলীদের নিতে হবে। বিদেশিদের দিয়ে বিজ্ঞাপন করলে দিতে হবে মোটা অঙ্কের ট্যাক্স। দেশের বিজ্ঞাপন চিত্র তৈরি করে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ওটিটি প্ল্যাটফর্ম। আশ্রয়কেন্দ্র, বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে দুর্নীতির কারণে দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, জলবায়ু অর্থায়নের 4টি প্রকল্প অনুসন্ধান চালিয়ে 191 কোটি টাকা দুর্নীতির তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দুর্যোগ মোকাবিলায় সরকারের সফলতার পাশাপাশি ব্যবস্থাপনায় রয়েছে ত্রুটি। দুর্যোগের সময় সতর্ক বার্তা প্রচারে ঘাটতি থাকায় ভুল তথ্য যাচ্ছে মানুষের কাছে। অনলাইনে সংবাদ সম্মেলনে টিআইবি এ প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 4টি প্রকল্প নিয়ে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির তথ্য প্রকাশ করে টিআইবি। আমাদের 4টি প্রকল্প সম্পর্কে যে পর্যবেক্ষণ এই গবেষণার আওতাভুক্ত, সেখানে 14 থেকে 76% পর্যন্ত যে প্রাকৃতিক ক্ষতি হয়েছে দুর্নীতির কারণে, সেই চিত্রটা তুলে ধরেছি আমরা। ক্ষতিটা হয়েছে 4টা প্রকল্পে, সেইটি প্রকল্পগুলির সংশ্লিষ্ট বাজেটে 14 থেকে 76% পর্যন্ত, অর্থাৎ ক্ষতির পরিমাণ কিন্তু বেশ ব্যাপক।
অবকাঠামোগত উন্নয়নে অনিয়ম আর দুর্নীতির ফলে জনভোগান্তি এবং আর্থিক ক্ষতি হলেও জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হয় না বলে উঠে এসেছে গবেষণা প্রতিবেদনে। পুনর্বাসনের ক্ষেত্রে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের কারণে দুর্যোগের পরে দরিদ্র জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিতরা বাস্তুচ্যুত হচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দুর্যোগ অবকাঠামো নির্মাণে, বিশেষ করে আশ্রয়কেন্দ্র ও বাঁধ নির্মাণে এবং বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতির কারণে জনদুর্ভোগ এবং আর্থিক ক্ষতি হলেও জড়িতদের জবাবদিহিতার কোনো সঠিক খুব একটা কার্যকর দৃষ্টান্ত দেখা যায় না। দুর্যোগ মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির পক্ষ থেকে 12 দফা সুপারিশ তুলে ধরা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সুবিধা বঞ্চিত অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিকেলে এটিএন বাংলা কার্যালয়ে ডিএতাই ফাউন্ডেশন ও সিজন.com-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একথা বলেন। পর্যায়ক্রমে সারা দেশে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এগিয়ে আসা উচিত যে শীতের গরিবরা যেভাবে কষ্ট পায়, যাতে প্রত্যেকের যেন একটা কম্বল বা একটা সোয়েটার বা এই জাতীয় চাদর যেন তাদের ভাগ্যে জুটে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। অবশেষে খুলতে চলেছে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির জট। এ বিষয়ে সমঝোতার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আগামী 31 ডিসেম্বর শেষ হতে যাচ্ছে ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড। 2021 সালের 1 জানুয়ারি থেকে আর ইইউর অংশ থাকছে না যুক্তরাজ্য। ফলে ইউনিয়নের সদস্য হিসেবে তারা এতদিন অভিন্ন মুদ্রা, উন্মুক্ত সীমান্তের মতো যেসব সুযোগ সুবিধা পেত সেগুলো বন্ধ হতে চলেছে। গত কয়েক মাস ধরে অনেকটা একই জায়গায় আটকে ছিল ইইউ যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আলোচনা। আইনি জটিলতায় সমঝোতায় বিষয়গুলোতে পৌঁছাতে বারবার ব্যর্থ হচ্ছিল দুই পক্ষ। ভারতের নতুন কৃষি আইন বিরোধী অভিযানে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কংগ্রেস প্রতিনিধিরা, কিন্তু রাষ্ট্রপতি ভবনে ঢোকার আগেই প্রিয়াঙ্কা সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ জানায়, কৃষি আইন বিরোধী অভিযানের কারণে নয়, তাদের গ্রেফতার করা হয়েছে করোনাকালে 144 ধারা ভেঙে দিল্লির ওই এলাকায় সমাবেশ করার কারণে। পরে নতুন কৃষি আইনের বিরুদ্ধে 2 কোটি স্বাক্ষর সহ স্মারকলিপি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে তুলে দেওয়ার অনুমতি পান রাহুল গান্ধী, অধীর চৌধুরী সহ কংগ্রেস প্রতিনিধি দল। এবার পার্টেক্স খেলার খবর। মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপে দুর্দান্ত সূচনা করল ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই আবাহনীর হয়ে জোড়া গোল করেন জুয়েল রানা, অন্য গোলটি করেন আফগান ফুটবলার মাসি শাইখানি। মমিনুর রিপনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া ফেডারেশন কাপের মুখোমুখি শেষ লড়াইয়ে মোহামেডানকে 3-0 গোলে হারিয়েছিল ঢাকা আবাহনী। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সেই একই ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শুরুটা রাঙিয়ে রাখলো আকাশি হলুদ জার্সিধারীরা। যদি করোনার এই প্রাদুর্ভাব না থাকতো, খেলার 41 মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো থেকে আসা বলে মাথা ছুঁয়ে মোহামেডানের জালে বল জড়ান আফগান ফুটবলার মাসি শাইখানি। 4 মিনিট পর মাসি সাইগানির বাইসাইকেল কিকে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল রানা। তাতে 2-0 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আবাহনী। প্রথমটার চেয়ে আরো ভালো, মোর বেটার। এবং 53 মিনিটে সাদা কালো জার্সিধারীদের ম্যাচে ফেরাটা একেবারেই কঠিন করে তোলেন জুয়েল রানা। লম্বা থ্রোতে গোলের উৎস আবারও সেই রায়হান হাসান, তবে এবারের গোলদাতা জুয়েল রানা। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন তিনি। একটা আসরে খেলে থাকেন নিজেদের মধ্যে। ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তির ম্যাচ উপলক্ষে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেশ উদাসীনই ছিলেন দর্শকরা। ডিপ ডিফেন্স থেকে উঠে এসে মমিনুর রিপন,
এটিএন বাংলা, ঢাকা। ম্যাচ হয়তো এক্সপেক্ট করা আই লিগে কলকাতা মোহামেডানে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আগামী 9 জানুয়ারি শুরু হবে আই লিগ। প্রতিযোগিতায় কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল, কিন্তু এই মিডফিল্ডার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তৈরি হয় শঙ্কা। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের পর করোনা ভাইরাসে আক্রান্ত হন জামাল। 19 ডিসেম্বর তার করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বশেষ 2014 সালে মামুনুল ইসলাম মামুন আতলেতিকো দি কলকাতায় যোগ দিয়েছিলেন। আবুধাবিতে টি10 লিগে দল পেয়েছেন বাংলাদেশি 6 ক্রিকেটার। এর মধ্যে আইকন ক্রিকেটার শোয়েব মালিকের দল মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন পেসার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী। 2 অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ও আফিফ হোসেনকে ডেকে নিয়েছে বাংলা টাইগার্স। তবে ভাগ্য খুলেছে অলরাউন্ডার নাসির হোসেনের। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় বঙ্গবন্ধু টি20তে খেলতে না পারলেও নাসিরকে দলে নিয়েছে পুনে ডেভিলস। আবুধাবিতে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 28 থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টি10 লিগের চতুর্থ আসর। সিলেট বিভাগে কিছু লোক এটিএন বাংলার লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন, একই সাথে চাঁদাবাজিও করছে তারা। এটিএন বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। এটিএন বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে সিলেট বিভাগে এটিএন বাংলার দায়িত্বপ্রাপ্ত রিপোর্টাররা হচ্ছেন শাহ মুজিবুর রহমান জকন, পঙ্কজ দে, সৈয়দ মহসিন পারভেজ এবং আব্দুল হালিম। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।